আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানের আজকের পর্বে। আমি আব্দুল গনি বিদ্যান রয়েছে আপনাদের সাথে। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমাদের মা বোনদের খুবই প্রয়োজনীয় একটি বিষয়, অর্থাৎ জরায়ুর মুখে ক্যান্সার, কারণ, লক্ষণ ও প্রতিকার। আমরা জানি সারা পৃথিবী জুড়ে প্রতি 2 মিনিটে একজন এ ধরনের রোগে আমাদের নারীদের একজন মৃত্যুবরণ করছে। এমনই একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজ আমরা কথা বলবার জন্য আমরা সংযুক্ত হয়েছি একজন ক্যান্সার ও টিউমার বিশেষজ্ঞ, এমনই একজন অভিজ্ঞ ডাক্তার, যিনি ডাক্তার তৌসিফুর রহমান। উনি সহকারী অধ্যাপক, অনকোলজি বিভাগ, টিএমএসএস মেডিকেল কলেজ হসপিটাল, বগুড়া। আসুন শুরুতে আমরা স্যারের সাথে পরিচিত হয়ে নিই, তারপরে এই বিষয়ে কথা বলবো। স্যার, আসসালামু আলাইকুম, আমাকে শুনছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? হ্যাঁ, এই তো আছি আলহামদুলিল্লাহ। আমার ডেজিগনেশন একটু চেঞ্জ হয়েছে। এখন আমি কনসালটেন্ট টিএমসিস ক্যান্সার সেন্টার বগুড়া। রিসেন্টলি গভর্নমেন্ট জবে জয়েন করার কারণে আমার ডেজিগনেশনটা একটু চেঞ্জ হয়েছে আর কি। এজন্য আপনাকে আমাদের পক্ষ থেকে, ডক্টর টিভির পক্ষ থেকে এবং হাজারো দর্শকের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি স্যার। নিঃসন্দেহে এর পরবর্তী আয়োজনে আমরা সংশোধন করে নেব। স্যার, শুরুতেই আপনি শুনছিলেন হুম হুম। যে আমরা আজ কথা বলবো জরায়ুর মুখে ক্যান্সার এই বিষয়ে। তো আপনাদের যদি একটু স্যার দর্শকদের উদ্দেশ্যে বলেন যে জরায়ুর মুখের ক্যান্সার বলতে আসলে আমরা কি বলে থাকি বা বুঝে থাকি। হ্যাঁ, ধন্যবাদ। জরায়ু, জরায়ু আমরা নামটা সবাই শুনেছি। প্রতিটি নারী শরীরে জরায়ু বহন করেন, যেটা আমরা যেটাকে বলি আর কি, যে ওম বা হচ্ছে মানে উম, মানে একটা নারীর যেই সন্তান ধারণ করে যেই অঙ্গটি, সেটি হচ্ছে জরায়ু। তো জরায়ুর হচ্ছে আহ পার্ট গুলোর মধ্যে একটার নাম হচ্ছে জরায়ু মুখ, যেটা জরায়ুর সম্মুখভাবে অবস্থিত। দুমুখ খোলা একটি নলের মতো একটি অঙ্গ, যেটা 2 থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত দৈর্ঘ্য হতে পারে। তো এই জরায়ু মুখে যেই ক্যান্সারটি হয়, সেটাকে বলা হচ্ছে জরায়ু ক্যান্সার। আর এই ক্যান্সারটি সাধারণত জরায়ু মুখে যে উপরে উপরিতলে যেই আহ, কোষগুলো থাকে, মানে সারফেসে যেই কোষগুলো থাকে, সেখান থেকে ক্যান্সারের উৎপত্তি হয়। সাধারণত দেখা যায় যে 30 থেকে 35 বছর বয়সী এবং 50 থেকে 55 বছর বয়সী নারী, তাদের এর মধ্যে জরায়ুমুখ ক্যান্সার প্রবণতা বেশি দেখা যায়। এবং আমি যদি বলি যে ফার্টাইল লেডি যারা আছে, যাদের মাসিক এখনো চলমান রয়েছে, তো এরকম ফার্টাইল লেডি বা সন্তান জন্মদানে সক্ষম নারী, তাদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষ যে ক্যান্সারে আক্রান্ত হয়, সেটি হচ্ছে জরায়ুমুখ ক্যান্সার। তো জরায়ুমুখ ক্যান্সার সাধারণত দেখা যায় যে উন্নত বিশ্বের দেশগুলোতে খুব একটা নেই। পৃথিবীর যত জরায়ুমুখ ক্যান্সার হয় তার ভিতরে 90 ভাগই দেখা যায় যে স্বল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে হয়ে থাকে। বাংলাদেশ যার মধ্যে অন্যতম, দক্ষিণ পূর্ব এশিয়া যার মধ্যে বাংলাদেশ অন্যতম, এছাড়াও সাব সাহারিয়ান আফ্রিকা, এশিয়া, এই এই জায়গাগুলোতে সাধারণত জরায়ুমুখ ক্যান্সারটি বেশি হয়ে থাকে। আমি যদি স্ট্যাটিস্টিক্স যদি বলি, যে 2020 সালের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বিশ্বে প্রায় 6 লক্ষ মানুষ জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, যার ভিতরে 3 লক্ষ মানুষই মৃত্যুবরণ করেছেন। স্যার, আপনি চমৎকার একটা পরিসংখ্যান বললেন, কিন্তু এর পাশাপাশি আমার জানার খুব আগ্রহ যে বললেন যে উন্নত দেশে সাধারণত এই ধরনের রোগ দেখা দেয় না, কিন্তু অনুন্নত বা স্বল্পোন্নত দেশে এই রোগের প্রাদুর্ভাব বেশি। এটার কারণ কি বলে মনে করছেন স্যার? হ্যাঁ, ধন্যবাদ। এটা জরায়ুমুখ ক্যান্সার, প্রথমে আমি বলে রাখি, এটি সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য একটি ক্যান্সার। হুম। মানে এটা শতভাগ প্রতিরোধযোগ্য একটি ক্যান্সার। তো জরায়ুমুখ ক্যান্সারের কারণগুলোর মধ্যে আমি যদি বলি, যে প্রথমত মেকানিজম যদি বলি, সেটা হচ্ছে এক ধরনের ভাইরাস। ভাইরাস দিয়ে জরায়ুমুখ ক্যান্সার হয়। সেই ভাইরাসটির নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, সংক্ষেপে আমরা এইচপিভি বলে থাকি। তো সেই ভাইরাসের সংক্রমণ যখন জরায়ু মুখে হয়, তারপরে এটি ক্রনিক একটি অবস্থা তৈরি করে এবং একটা পর্যায়ে এটা আস্তে আস্তে জরায়ুমুখ ক্যান্সারে রূপ লাভ করে। প্রায় 15 থেকে 20 বছর এই ন্যাচারাল হিস্ট্রিটা কমপ্লিট হওয়ার পরে একটা মানুষ জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়। এইবার আসেন,
জরায়ুমুখ ক্যান্সারের কারণগুলো কি আমরা জানি। তো যেই উচ্চ ঝুঁকির যে কারণগুলো রয়েছে তার ভিতরে একটি হচ্ছে বাল্য বিবাহ, দ্বিতীয় হচ্ছে বহু বিবাহ, তৃতীয় তৃতীয় হচ্ছে আহ যে সকল মানে উম, যারা আনপ্রোটেক্টেড সেক্স বা হচ্ছে ধর্মীয় অনুশাসন না মেনে যেই এগুলো করা হয়, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার যাদের থাকে, তো এইরকম মানুষদের, বা যার যেই পুরুষ তার প্রথম স্ত্রী জরায়ুমুখ ক্যান্সারে মারা গেছে তার ক্ষেত্রে। তো এরকম ক্ষেত্রগুলোতে বিশেষত এবং কিছু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যাদের আছে, তাদের ক্ষেত্রেও জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি রয়েছে। তো মূলত এই যে আনপ্রোটেক্টেড সেক্স এবং অল্প বয়সে মানে যৌন মিলনে লিপ্ত হওয়া, তো এই কারণগুলো জরায়ুমুখ ক্যান্সারের প্রধান কারণ। তো তাহলে কিভাবে কিভাবে এটা হয়? অল্প বয়সে একটা নারী যখন 16 বছর বা তার কম বয়সে যখন এইটাতে যৌন মিলন লিপ্ত হয়, তখন তার যে সার্ভাইকাল এপিথেলিয়াম গুলো থাকে এইগুলো একটু ফ্রাই হয়, তখন সেটা রাপচার হয়ে সেই এপিথেলিয়ামের সেখানে স্পাম যে স্পাম একটি কার্সিনোজেন হিসেবে কাজ করে এক্ষেত্রে, এবং সেখানে এই জ্বরে এইচপিভি ভাইরাসটি বাসা বাঁধে, এবং সেটা আস্তে 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 একটা পর্যায়ে চেঞ্জ গুলো করতে করতে একটা পর্যায়ে সেটা জরায়ুমুখ ক্যান্সারে রূপ লাভ করে। এইটা আমরা এই জরায়ুমুখ ক্যান্সার যদি প্রতিরোধ করতে চাই তাহলে আমরা কি করতে পারি? এটা আমরা অনেক স্টেপ আছে। প্রাইমারি যদি স্টেপ যদি বলা হয়, আচ্ছা, প্রাইম স্টেপ গুলোর আরেকটি কারণ আমি ভুলে গেছি, সেটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ব্যারিয়ার মেথড বা কন্ডোম ব্যবহার না করা। এর মাধ্যমে কিন্তু অনেকগুলো রোগে মানুষ আক্রান্ত হতে পারে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে কোনো ডিজিজ, এবং জরায়ুমুখ ক্যান্সার তো বটেই। তো এটাও হচ্ছে কন্ডোম না ব্যবহার করা বা ব্যারিয়ার মেথড না ব্যবহার করা, এটাও জরায়ুমুখ ক্যান্সারের একটি অন্যতম কারণ। তো এইটা অল্প বয়সী যাদের অল্প বয়সে যারা বিয়ে হয় বা অল্প বয়সে যারা যৌন মিলন লিপ্ত হয় সে সকল নারীদের মধ্যে এই ঝুঁকিটি বিদ্যমান। তো এখন যেটা আপনি প্রতিরোধের জন্য যে কাজগুলো করতে পারেন, প্রতিরোধ আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি দুই লেভেলে আমরা করতে পারি। প্রাইমারি প্রতিরোধটা আমরা কিভাবে? স্যার, একটু প্রতিরোধে যাওয়ার আগে আরেকটি বিষয় আপনার কাছে জেনে নিই স্যার। অনেক সময় মা বোনদের যে পিরিয়ডের মানে ইরেগুলার হয়, অনিয়মিত যে পিরিয়ড হয়, এর কারণে কি আসলে স্যার এর সম্ভাবনা আছে ক্যান্সার করার মুখে কোনো প্রবলেম হওয়ার? আচ্ছা, পিরিয়ডে যে অনিয়মিত যে মাসিক যেটা হয়, বা ইন্টারমেনস্ট্রুয়াল পারভেজাইনাল ব্লিডিং যদি হয়, মানে দেখা যাচ্ছে তার ডেট পিরিয়ডের সময় হয়নি, তার মাঝেই সে তার পিরিয়ড হচ্ছে, হুম। অথবা দেখা যায় যৌন মিলনের পরে রক্তক্ষরণ হচ্ছে, যৌন মিলনের সময় তার হচ্ছে ব্যথা হচ্ছে। তো এই যে ব্যাপারগুলা এইগুলো হচ্ছে আর্লি সাইন অফ জরায়ুমুখ ক্যান্সার, সার্ভিক্যাল ক্যান্সার। তো এটা হলে অবশ্যই আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, এবং আহ, ডাক্তারের কাছে যেতে হবে যাদের বয়স বিশেষ করে 30 বছর বা তার উপরে, এবং তারা এই ধরনের সমস্যাগুলো যাদের থাকবে তারা অবশ্য আহ, মানে ডাক্তারের শরণাপন্ন হবে, এবং ভায়া টেস্ট তারা করে নিতে পারে, বা জন্ম ক্যান্সারের স্ক্রিনিং তারা করে নিতে পারে আর কি, কথায়, যেটা উপজেলা লেভেল গুলো হসপিটালেও এখন হয়ে থাকে সরকারিভাবে। প্রতিরোধে আমরা প্রাইমারি প্রিভেনশন করতে পারি এবং সেকেন্ডারি প্রিভেনশন করতে পারি। প্রাইমারি প্রিভেনশন হচ্ছে আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে যেই কারণগুলো আমি বললাম, যেটা হচ্ছে সেই উচ্চ ঝুঁকির কারণগুলোকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে যে এইচপিভি ভ্যাকসিনেশন, এই এইচপিভি ভ্যাকসিন দিতে হবে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন সবচেয়ে ভ্যাকসিন আছে দুই ধরনের। যেটা হচ্ছে আমরা যেটা জরায়ুমুখ ক্যান্সার প্রিভেনশনের জন্য যেটা ব্যবহার করি, সেটাতে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস স্ট্রেইন দুইটার এগেনস্টে ভ্যাকসিন দেওয়া হয়। সেটা হচ্ছে স্ট্রেইন 16 এবং 18 এর এগেনস্টে। তো এটাই আমাদের দেশের জন্য যথেষ্ট এবং এটাই অ্যাভেলেবল। তো এই যে ভ্যাকসিনটা, এটা সবচেয়ে কার্যকরী তার যৌন মিলন শুরু হওয়ার আগে, অর্থাৎ তার বিয়ের আগে, এবং সবচেয়ে ইফেক্টিভ যে সময়টা সেটা হচ্ছে 9 থেকে 14 বছর বয়স, এর মধ্যে জরায়ুমুখ ক্যান্সারের
ভ্যাকসিন সবচেয়ে ইফেক্টিভ। তবে বিয়ের আগে অথবা 9 থেকে 26 বছর পর্যন্ত এই ভ্যাকসিনটা কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। এবং এই ভ্যাকসিনের ডোজ হচ্ছে প্রথমে একটি ভ্যাকসিন দেওয়া, এরপরে 1 মাস, 1 থেকে 2 মাস পরে আরেকটি, এবং প্রথমটা থেকে 6 মাস পরে আরেকটি, এরকম 3টা ডোজ এর রয়েছে। তো বাংলাদেশের দেশীয় কোম্পানিগুলো এটা বর্তমান নিয়ে এসেছে। তো এটার প্রাইসও এখন অনেক চিপের মধ্যে আছে। তো এই ভ্যাকসিনেশনের মাধ্যমে অলমোস্ট 100% জরায়ুমুখ ক্যান্সারটাকে প্রিভেন্ট করা যায়। তো এই দুইটা গেল হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। এরপরে সেকেন্ডারি প্রিভেনশন আমরা কিভাবে করতে পারি? সেকেন্ডারি প্রিভেনশন হচ্ছে যে আপনার জরায়ুমুখ ক্যান্সারের জন্য যেই প্রক্রিয়াটা, সেটা অর্থাৎ প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশনটা তৈরি হয়ে গেছে, কিন্তু জরায়ুমুখ ক্যান্সারে এখনো রূপ লাভ করে নাই। তো এই জিনিসটা আমরা স্ক্রিনিং এর মাধ্যমে ডিটেক্ট করতে পারি। তো যাদের ক্ষেত্রে জরায়ুমুখ ক্যান্সারের লক্ষণ শরীরের মধ্যে আছে, বা 30 বছর বয়সী যে কোনো নারী, তো তারা আহ কি করতে পারেন, স্ক্রিনিং করতে পারেন। স্ক্রিনিংটা কি? আপনি আহ আপনার শরীরে যদি জরায়ুমুখ ক্যান্সারের লক্ষণ থাকে অথবা নাও থাকে, আপনি চিন্তা করলেন যে আমার আছে কিনা, জরায়ুমুখ ক্যান্সারের পূর্বাবস্থা আছে কিনা, সেটা আমি হচ্ছে একটু চেক করে দেখি। তো তাহলে আপনি উপজেলা হসপিটালে যাবেন। উপজেলা হসপিটালে ভায়া টেস্ট হয়। তো সেই ভায়া টেস্ট একজন প্রশিক্ষিত দক্ষ নার্স দিয়ে সেই টেস্টটি করা হয়, যিনি একজন নারী। তো অতএব এটাতে কোনো লজ্জা নেই। তো সেখানে ভায়া টেস্ট যদি পজিটিভ হয়, তারপরে আরো কিছু আরো পরীক্ষা নিরীক্ষা আছে। এমনকি বায়োপসি বা বায়োপসি পরীক্ষার মাধ্যমেও আমরা কনফার্ম হতে পারি। তো এই যে প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, যেটাকে আমরা বলি কার্সিনো সার্ভিক্যাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া, তো সে এই যে এটার গ্রেড আছে 1, 2, 3। তো এই পর্যায়ে আমরা যদি একটা ম্যালিগনেন্সিকে আমরা ধরতে পারি, তাহলে সেই মানুষটাকে আমরা প্রিভেনশন করতে পারি এবং পরবর্তীতে ক্যান্সার হওয়া থেকে তাকে আমরা বাঁচাতে পারি। তো সার্ভিক্যাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া হওয়ার পর থেকে একজন মানুষের সার্ভিক্যাল ক্যান্সার হওয়া পর্যন্ত যে সময়টুকু লাগে, সেটি হচ্ছে 10 থেকে 15 বছর। আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস শরীরে ইনফেকশন থেকে শুরু করে একটা মানুষের সার্ভাইকাল ক্যান্সার হতে 15 থেকে 20 বছর সময় লাগে। অর্থাৎ এই দীর্ঘ সময়ে কেউ যদি স্ক্রিনিং এর মাধ্যমে, যদি স্ক্রিনিং পরীক্ষাটা করে যদি ডিটেক্ট করে, তাহলে সে জরায়ুমুখ ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারবে। স্যার, এই ধরনের রোগে কি আসলে পারিবারিক হিস্ট্রি প্রভাব ফেলে কিনা, যদি একটু বলতেন। পারিবারিক হিস্ট্রি জরায়ুমুখ ক্যান্সারের ক্ষেত্রে সেরকম কোনো প্রভাব ফেলে না, যেহেতু এটা একটি ভাইরাস ঘটিত রোগ। তো এখানে আসলে পারিবারিক হিস্ট্রি এরকম ভাবে গুরুত্বপূর্ণ কোনো ফ্যাক্টর হিসেবে না। এখানে আপনার ইনফেকশনের কারণে এই ক্যান্সারটি হচ্ছে, এবং দেখা যায় লো সোশিও ইকোনমিক কন্ডিশনে যারা থাকে, তাদের মধ্যে এই প্রবণতাটা বেশি। যারা পুয়ার হাইজিন যারা মেনটেন করে, তাদের ক্ষেত্রে জরায়ুমুখ ক্যান্সারের প্রবণতাটা বেশি থাকে। স্যার, আপনি এই এমন রোগের প্রতিরোধের জন্য ভ্যাকসিনেশনের কথা বলছিলেন, কিন্তু কেউ যদি আক্রান্ত হয়ে যায় তখন তার কি ধরনের মানে পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন হয়? আচ্ছা, পরীক্ষা নিরীক্ষা যাওয়ার আগে আমার মনে হয় যে লক্ষণগুলো আমি একবার বলে নিই। আহ, জি। লক্ষণ, জরায়ুমুখ না, ক্যান্সারের ক্যান্সারটা আমরা ডিটেক্ট করি কিভাবে? আমরা তার লক্ষণ সমূহ বা উপসর্গ সমূহ শুনি, ফিজিক্যাল এক্সামিনেশন করা হয়, এবং তারপরে ইনভেস্টিগেশন করতে হয়। হুম। প্রাথমিক লক্ষণ আমি যদি বলি যে আলাদা অন্যান্য গাইনোকোলজিক্যাল, এটা একটি গাইনোকোলজিক্যাল নারী অঙ্গের ক্যান্সার। নারী জি। অঙ্গের অন্যান্য যে ক্যান্সার গুলো রয়েছে তার থেকে এটার আলাদা বৈশিষ্ট্য যদি বলা হয়, তাহলে 1 নম্বরেই আসবে যে মিলনের সময় রক্তক্ষরণ জি। অথবা ব্যথা অনুভূত হওয়া। তো এই জিনিসটা আসলে এই জিনিসটা আসলে অন্যান্য গুলো থেকে আলাদা করেছে। তো আমার মনে হয় যে এটা এটা খেয়াল রাখলেই হবে, এবং এই ধরনের যদি ইয়ে হয়, তাহলে অবশ্যই তাকে চিন্তা করতে হবে, এবং স্ক্রিনিং এর জন্য তাকে একজন গাইনোকোলজিক্যাল ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে, এবং তিনি প্রয়োজনে ব্যবস্থা নিবেন আর কি। জি স্যার, এবং এবারে তিনি আপনি চিকিৎসা ফিজিক্যাল পদ্ধতি নিয়ে এক্সামিনেশন কি বলবেন? করবেন, ফিজিক্যাল এক্সামিনেশন। জি, জি। আচ্ছা,
ফিজিক্যাল ধন্যবাদ। এক্সামিনেশন করলেও আসলে জরায়ু মুখ ক্যান্সার অনেক বোঝা যায় এবং স্টেজিংও করা যায়। তো এরপরে যদি দেখা যায় যে তার সন্দেহজনক কিছু মনে হয়, তখন আমরা ডেফিনিটিভ ডায়াগনোসিসের দিকে আমরা এগিয়ে যাব। এবং হুম। তখন যেটা করব সেটা হচ্ছে আমরা ওখান থেকে বায়োপসি পরীক্ষার মাধ্যমে ওখান থেকে টিস্যু নিয়ে সেই টিস্যুটি পরীক্ষা করে আমরা নিশ্চিত হবো যে এটা তার আসলে জরায়ু মুখ ক্যান্সার কিনা। এরপরে শনাক্তকরণ যদি সম্পন্ন হয়, শনাক্তকরণের পরে আমরা এটা কতদূর শরীরের মধ্যে ছড়িয়েছে, তো সেই ব্যাপারটা দেখার জন্য আমরা স্টেজিং ইভ্যালুয়েশন করি। স্টেজিং ইভ্যালুয়েশনের জন্য আমরা এমআরআই অফ পেলভিস করতে পারি, এবং অবশ্যই কন্ট্রাস্ট দিয়ে করতে হবে, অথবা সিটি স্ক্যানও আমরা করতে পারি। আর সবচেয়ে ভালো হয় যদি হোল বডি পেট সিটি স্ক্যান আমরা করতে পারি। তো এভাবে আর কি আমরা পরীক্ষাগুলো করব। আর রুটিন যেই এক্সামিনেশন রুটিন টেস্ট গুলো রয়েছে ফিটনেস দেখার জন্য, যেমন ল্যাবরেটরি এক্সামিনেশন আমরা ব্লাড টেস্ট গুলো করে থাকি, কমপ্লিট ব্লাড কাউন্ট করি, রেনাল ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট, কার্ডিয়াক ফাংশন টেস্ট। তো এইগুলো আমরা করে থাকি। স্যার, ওই যে এইচপিভি ডিএনএ হ্যাঁ, পরীক্ষার আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলো আসলে স্ক্রিনিং টেস্ট। স্ক্রিনিং আচ্ছা। টেস্ট, হ্যাঁ। মানে হুম। ক্যান্সার হওয়ার আগে এইগুলো এইগুলো করা হয়। মনে করেন যে সাপোজ আমরা যেই রুটিনলি যে পরীক্ষাটা করি, প্রথমে আমরা ভায়া টেস্ট করি, কারণ উপজেলা লেভেলে এই পরীক্ষাটাই অ্যাভেলেবল। তো এই ভায়া টেস্ট করেও সবসময় সবসময় এটা স্পেসিফিক হয় না। এর থেকে আরো মোর স্পেসিফিক হচ্ছে প্যাপ স্মেয়ার টেস্ট। প্যাপ স্মেয়ার টেস্টের মাধ্যমে যেটা করা হয়, জরায়ু মুখের সোয়াব নেওয়া হয়, একটু স্প্যাচুলা দিয়ে সোয়াব নিয়ে সেটা মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেখা হয় যে এখানে কোনো ক্যান্সার সেল আছে কিনা। এরপরে মনে করেন প্যাপানিকুলা বা প্যাপস্মিয়ার টেস্ট করার পরেও একটা মানুষ সন্দেহজনক মনে হচ্ছে, তখন আমরা সেখান থেকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ডিএনএ টেস্ট করে বুঝি যে আসলে এখানে তার আছে কিনা। তো এরপরে এটা গ্রেডিং করা হয়। যদি দেখা যায় যে তার এখানে আহ মানে আচ্ছা, এরপরে যদি সন্দেহজনক কিছু দেখা যায় তখন আমরা কল্পোস্কোপি মানে এক ধরনের ডিভাইস যেখানে আসলে লাইট দিয়ে এবং লাইট দিয়ে আসলে দেখে সেখান থেকে একটু বায়োপসি পরীক্ষা নেওয়া হয়। মানে লাইট দিয়ে ভালো করে দেখা হয় এবং সেখানে যদি কোনো সন্দেহজনক কিছু থাকে সেখান থেকে কল্পোস্কোপি গাইডেড বায়োপসি পরীক্ষা করা হয়। এবং এই বায়োপসি পরীক্ষা করেই পরবর্তীতে নিশ্চিত হওয়া যায় যে তার এটি আসলে ক্যান্সার নাকি ক্যান্সার পূর্ববর্তী অবস্থা, এটা বোঝা যায় আর কি। স্যার, আমরা তো জানি যে ক্যান্সার শব্দটি শুনলেই আমরা এমনিতেই খুব ধরেই নিই যে মৃত্যু পথযাত্রীর এক রোগী। তো আপনি যে পরীক্ষা নিরীক্ষার কথা বললেন, এগুলি যদি প্রাথমিক অবস্থায় চিকিৎসা নেওয়া হয় তাহলে তার সুস্থতার সম্ভাবনা কেমন থাকে? আর বাংলাদেশে এই জাতীয় চিকিৎসার কতটুকু প্রস্তুত আমরা? বাংলাদেশে সার্ভাইকাল ক্যান্সারের চিকিৎসা বর্তমানে সব ধরনের ক্যান্সারের চিকিৎসাই রয়েছে। সার্ভাইকাল ক্যান্সারের চিকিৎসার মধ্যে বিশেষত যেটা প্রয়োজন হয় সেটি হচ্ছে সার্জারি, রেডিওথেরাপি এবং সাথে কেমোথেরাপি অনেক সময় দেওয়া, প্লাস মাইনাস কেমোথেরাপি লাগতেও পারে নাও পারে। তো এই যে বর্তমানে বাংলাদেশের সার্জারি তো সব ধরনের আসলে অ্যাভেলেবল, সব জায়গায় সার্জারিটা করা যায়। এবং আহ, পরবর্তীতে তার রেডিওথেরাপির প্রয়োজন হলে আসলে রেডিওথেরাপিটা প্রত্যেকটা জেলা শহরে না থাকলেও অধিকাংশ সকল বিভাগীয় শহরেই রেডিওথেরাপি মেশিন আমার জানা মতে আছে। কিছু ব্যতিক্রম থাকতেও পারে দু একটা। এবং ঢাকাতে তো অনেকগুলো সেন্টার আছে যেখানে রেডিওথেরাপি দেওয়া যায়। এবং আমি যে সেন্টারে আছি সেখানে টিএমএসএস ক্যান্সার সেন্টার, সেখানে সব ধরনের রেডিওথেরাপি এবং বিশ্বের সর্বাধুনিক টেকনোলজি প্রযুক্তি সেখানে রয়েছে। অতএব বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার, সার্ভাইকাল বা জরায়ুমুখ ক্যান্সার চিকিৎসার সব ধরনের ব্যবস্থাই খুব সুন্দরভাবে রয়েছে। এবং আমি বলবো যে যারা বিদেশে যে চিকিৎসা করান তাদের থেকে অনেক কম কষ্টে এখানে রেডিওথেরাপি নেওয়া যায়। তবে হ্যাঁ, সরকারি সেক্টরে যদি বলেন, সরকারি সেক্টরে আসলে এটা এখনো অপ্রতুল। ঢাকার মানে কিছু বড় মেডিকেল কলেজ ছাড়া অধিকাংশ জায়গায় আসলে রেডিওথেরাপি মেশিন নেই। আবার যেসব জায়গায় রেডিওথেরাপি মেশিন রয়েছে সে সব জায়গা আসলে এখনো সচল নেই। মেশিন বিভিন্ন কারণে মেশিনের মেরামত বা ইয়ের প্রয়োজন হয়, সার্ভিসিং এর প্রয়োজন হয়।
তো সেটার অভাবে দেখা যায় যে অনেক জায়গায় মেশিন থাকা সত্ত্বেও রেডিওথেরাপি দেওয়া যাচ্ছে না, কারণ মেশিন সচল নেই। তবে বেসরকারি সেক্টর এখন অনেক উন্নত হয়েছে, এবং বেসরকারি সেক্টরে আপনি ইজিলি সহজভাবেই বাংলাদেশের মানুষ সার্ভাইকাল ক্যান্সারের চিকিৎসা পেতে পারে। স্যার, এই জাতীয় রোগের চিকিৎসা নেবার পর পরবর্তীতে কি আবার কোনো আহ, আক্রান্তের সম্ভাবনা বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়? ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সারের চিকিৎসা হিসেবে আমি বলেছি যে দুইটা, রেডিওথেরাপি আর সার্জারি সাধারণত। তো রেডিওথেরাপির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যদি বলা হয়, যে এইগুলো আসলে খুব সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন আমি যদি বলি, এখানে কিছু এই স্কিনটা উপরে যে পেলভিক রিজিয়নে রেডিওথেরাপি দেওয়া হয়, এক্ষেত্রে যেটা হতে পারে যে উপরের স্কিনটা একটু কালো হয়ে যেতে পারে। এবং সাধারণ মানুষের একটা পারসেপশন যে রেডিওথেরাপি দিলে চামড়া পুড়ে যায়। আসলে এটা কোনো কষ্টকর অনুভূতি নয়। যদি স্কিনের উপরে কালো দেখা যায়, এটাকে বলা হয় যে ব্ল্যাকেনিং অফ স্কিন, যেটা গ্রেড 1 স্কিন রিয়াকশন। তো এই গ্রেড 1 স্কিন রিয়াকশনে একটা মানুষ কালো হয়ে যায়, জাস্ট ডিসকালারেশন হয়, বাট কোনো কষ্ট হয় না। তো তারপরেও দেখা যায় যে অনেকের গ্রেড 2 বা 3ও হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে আসলে কিছু নিয়ম কানুন আছে যেটা রোগীরও মানতে হয়। তো এগুলো খুবই সামান্য একটি স্কিন রিয়াকশন। তবে আরো কিছু ইয়ে আছে, যেমন তার প্রস্রাবে জ্বালাপোড়া করতে পারে, অনেক সময় পাশাপাশি ইনফেকশনও থাকে। আবার দেখা যায় যে আহ, আহ, যে তার একটু বমি বমি ভাবও লাগতে পারে, যেগুলো আসলে খুবই টলারেবল, এবং আমরা মেডিসিন দিয়ে দিয়ে থাকি। তো তারপরে আর পেশেন্টের কোনো কমপ্লেইন সেরকম থাকে না। মোট কথা, রেডিওথেরাপিটা একটি, এটা আর সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া কেমোথেরাপির তুলনায় খুবই নগণ্য। এবং একটা মানুষ সহজেই রেডিওথেরাপি নিতে পারে, এখানে ভয়ের কিছু নাই। আর কেমোথেরাপি যদি কারো দেওয়ার প্রয়োজন হয়, কেমোথেরাপিও রেডিওথেরাপির সাথেই দেওয়া হয়। উইকলি আমরা একটি শর্ট কেমোথেরাপি দিয়ে থাকি। তো সেটাকে বলি আমরা কনকারেন্ট কেমো রেডিয়েশন। তো কনকারেন্টলি আমরা কেমোথেরাপি যেটা দিয়ে থাকি, সেক্ষেত্রে দেখা যায় যে তার একটু বমি ভাবটা আসতে পারে। আম, এটাই। এরপরে তার খাবার একটু রুচি কমে যেতে পারে, একটু গ্যাসের সমস্যা হতে পারে, একটু ঘুমের অরুচি হতে, একটু ঘুম কমে যেতে পারে। তো এই আর কি টুকিটাকি কিছু সমস্যা, এটাও খুব গুরুতর, তেমন কোনো সমস্যা নয়। অতএব আমি বলতে পারি যে আপনারা নির্দ্বিধায় রেডিওথেরাপি নিতে পারেন। এটাতে আসলে তেমন কোনোই পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সামান্য। অতএব এটাতে খুব বেশি কষ্ট পাবেন না। আর আপনি খুব চমৎকার করে আজকের বিষয়কে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা ডক্টর তৌসিফুর রহমান স্যারের কাছ থেকে শুনছি যে জরায়ুর মুখে ক্যান্সার হলে কিভাবে তা প্রতিরোধ করা সম্ভব, এর কারণ লক্ষণ এ সম্পর্কে জানলাম। আমি স্যারের কাছে সর্বশেষ একটা বিষয় জানতে চাইবো যে স্যার, এমন জটিল কঠিন একটি রোগ থেকে আমাদের মা বোনেরা কিভাবে নিজেকে সেফ রাখবে, নিরাপদ থাকবে, সে সম্পর্কে যদি সরাসরি কিছু কথা বলেন, কারণ আমরা অনুষ্ঠানের শেষ সময়ের দিকে আছি। হ্যাঁ, জরায়ুমুখ ক্যান্সার, হ্যাঁ, এটা তো আসলে নিরাপদে রাখতে হবে, নিরাপদে রাখা সম্ভব। তো জরায়ুমুখ ক্যান্সার এমন একটি ক্যান্সার আহ যেখানে আসলে শতভাগ এটি একটি নিরাময়যোগ্য, শতভাগ প্রতিরোধযোগ্য, এবং শতভাগ নিরাময়যোগ্য একটি ক্যান্সার। অর্থাৎ আপনি যে স্টেজেই আসুন না কেন, আপনি এটাকে প্রতিটা স্টেপে আপনি এইটাকে আপনি হচ্ছে আহ প্রতিরোধ করতে পারেন। তো আপনাদের ক্ষেত্রে প্রথমে সচেতন হতে হবে যে আপনাদের যারা সন্তানরা আছে বা অল্প বয়সে, তাদেরকে বিবাহ বিবাহ দেওয়ার কথা চিন্তা করবেন না। বাল্য বিবাহ যে জিনিসটা রয়েছে, সেই জিনিসটা আপনারা অ্যাভয়েড করবেন যতটা সম্ভব। এরপরে মনে করেন যে আহ এটা একটি প্রোটেকশন মেথড। আরেকটা প্রোটেকশন যেটা, সেটা হচ্ছে যে 9 থেকে 14 বছর বয়সী, অর্থাৎ ক্লাস 5 থেকে ক্লাস 9 পর্যন্ত স্কুল গোয়িং যে গার্লস, যারা বালিকা আছে, কন্যা সন্তান আছে, তাদেরকে আপনারা জরায়ুমুখ ক্যান্সারের ভ্যাকসিন দিয়ে নিবেন। এই ভ্যাকসিনের মাধ্যমে আপনি যদি মানে অন্যান্য যেই রোগগুলো রয়েছে, আমরা ভ্যাকসিন দিয়ে যেমন প্রতিরোধ করতে পারি, যেমন পোলিওকে আমরা নির্মূল করেছি, সেই একইভাবে আমরা জরায়ুমুখ ক্যান্সারকেও আমরা নির্মূল করতে পারি। তো বাংলাদেশ সরকার ডাব্লিউএইচও এর সহায়তায় এই বছর আসলে আম, প্রায় 1 কোটি কন্যা সন্তানকে, তারা ক্লাস 5 থেকে ক্লাস 9 পর্যন্ত কন্যা সন্তানকে তারা ভ্যাকসিন দিয়েছে। এটা প্রতি বছর দিবে না, আর তার উপর আমাদের ডিপেন্ডও করা যাবে না।
আমরা আমাদের সন্তানরা যারা বাদ পড়েছে এবং যারা এই ক্লাস 5 থেকে 9 এর মধ্যেও নাই, যারা 26 বছরের মধ্যে আছে, এখনো 26 বছর হয়নি, প্রতিটা নারীকে আমি বলবো, আপনারা যেমনি ভাবে পোলিও টিকা আপনারা খেয়েছেন, আপনারা অন্যান্য ভ্যাকসিন ইপিআই শিডিউলে দিয়েছেন, সেই একইভাবে আপনারা বাধ্যতামূলক ভাবে নিজেরা মনে করবেন যে জরায়ু মুখ ক্যান্সারের ভ্যাকসিনও আপনার দেওয়া দরকার। কারণ এটি শতভাগ প্রতিরোধযোগ্য একটি ক্যান্সার। এরপরে যারা মনে করেন ভ্যাকসিন দেয়নি এবং যাদের বাল্য বিবাহ হয়েছে, অধিক সন্তান আছে, বারবার গর্ভধারণ হয়েছে, তো তারা উচ্চ ঝুঁকিতে আছেন জরায়ু মুখ ক্যান্সারের। তাদের বয়স যদি 30 বা তার বেশিও হয়, তারা একটু যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে আপনারা ভায়া টেস্টটা করে নেবেন। নিজ উদ্যোগে যে আপনারা সেখানে একজন মহিলা প্রশিক্ষিত একজন দক্ষ সেবিকা নার্স থাকেন, তিনি জরায়ু মুখ ক্যান্সারের স্ক্রিনিং তিনি করতে পারেন। তিনি যদি সন্দেহজনক কিছু দেখেন, তখন আপনাকে পরামর্শ দিবেন, এবং সেই পরামর্শ শুনে আপনি যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন, তাহলেও আপনি জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধ করতে পারেন। এজন্য গত গত বছর আসলে জরায়ু ক্যান্সারের যে স্লোগানটা ছিল, সেটি হচ্ছে নো উইমেন শুড ডাই ইন সার্ভাইকাল ক্যান্সার। অর্থাৎ কোন নারীরই জরায়ু ক্যান্সারে মৃত্যু আসলে কাম্য নয়। যে জিনিসটা আমরা এখন যদি আমরা উন্নত বিশ্বের দিকে তাকাই, আমাদের দেশে যেমন পোলিও এখন পুরোপুরি ইরাডিকেট হয়ে গেছে, সেরকম উন্নত বিশ্বের দেশগুলোতেও এখন জরায়ু ক্যান্সার অলমোস্ট ইরাডিকেশনের পথে। তো সেখানে আপনি দেখেন যে আমাদের দেশের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক নারী ক্যান্সার মৃত্যুর কারণ হচ্ছে জরায়ু মুখ ক্যান্সার। তাহলে এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক একটি ব্যাপার। অতএব আমরা যদি সচেতন হই, তাহলে অবশ্যই জরায়ু মুখ ক্যান্সারে থেকে আমরা নিজেরা প্রতিরোধ করতে পারবো আমাদের মা বোন এবং সন্তানদেরকে। তো এরপরে জরায়ু মুখ ক্যান্সার যদি কারো হয়েও যায়, তাহলে চিকিৎসার মাধ্যমে ভালো হওয়ার সম্ভাবনা যদি আমরা চিন্তা করি, যে এটা যদি প্রাথমিক অবস্থায় থাকে, তাহলে অলমোস্ট 90% ভালো হয়ে যেতে পারে চিকিৎসার মাধ্যমে। 90% মানে 100 জনের 90 জনই ভালো হয়ে যেতে পারে। এরপরে যদি দেখা যায় যে স্থানীয়ভাবে বিস্তৃত হয়, তাহলেও প্রায় 70% মানুষ ভালো হয়ে যেতে পারেন। এরপরে যদি দূরবর্তী অংশে ছড়াই, তাহলে সেটি প্রায় 20%-এর কাছাকাছি ভালো হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ দেখুন যে একই মানুষ, একই রোগ, একই চিকিৎসা, কিন্তু দেখেন যে এখানে টাইম ম্যাটার্স। এখানে সচেতনতাই মূল মূল কথা। যে আপনি চিকিৎসা যত দ্রুত সম্ভব নিবেন আপনার দিক থেকে, এবং যত দ্রুত সম্ভব চিকিৎসা সম্পন্ন করবেন, তাহলে আপনার ভালো হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। যদি এটি ছড়িয়ে পড়ে, দেখুন যে 90% থেকে তার সম্ভাবনা মাত্র 20%-এ নেমে আসে। তাহলে সচেতনতাই পারে আমাদেরকে বাঁচাতে। আমাদেরকে আমরা যদি আমরা চেষ্টা করি আমাদের দেশেই আমরা দ্রুত চিকিৎসা শেষ করতে পারি, দ্রুত চিকিৎসা গ্রহণ করতে পারি। যারা বিদেশে চিকিৎসার জন্য যেতে চান, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা বিদেশে যাবেন, কিন্তু দেশে অন্তত চিকিৎসাটা শুরু করে যাবেন। কিন্তু আপনি বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা করার জন্য আপনি যদি দেরি করেন, তাহলে আপনার রোগটা কিন্তু বসে থাকবে না, এবং আপনার রোগ জ্যামিতিক হারে বাড়তে থাকবে। অর্থাৎ একটি কোষ থেকে যদি 8 বার ডিভিশন হয়, তাহলে এটা 2 টু দি পাওয়ার 8, অর্থাৎ 512টা কোষ হয়। একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16, 16টা থেকে 32টা, 32টা থেকে 64টা, 64 থেকে 128টা, 128 থেকে 256, 256 থেকে 512। অর্থাৎ আপনি দেখেন একটি কোষ থেকে 512 কোষ হয়ে যায়। এভাবে ঠিক হারে লাফিয়ে লাফিয়ে ক্যান্সারের কোষগুলো বাড়তে থাকে। অর্থাৎ এখানে টাইম ম্যাটার্স, টাইম ম্যাটার্স, টাইম ম্যাটার্স। সচেতনতাই মূল কথা, সচেতনতাই প্রতিরোধের মূল হাতিয়ার। তো এজন্যই আমাদেরকে দ্রুত চিকিৎসা গ্রহণ করতে হবে, দেশেই চিকিৎসা গ্রহণ করতে হবে। পরবর্তীতে আপনি ফলো আপ করার জন্য বা পরীক্ষা নিরীক্ষা করার জন্য বা পরামর্শ নেওয়ার জন্য আপনি দেশের বাইরে যাবেন, সেটা আলাদা কথা। কিন্তু আল্লাহর দোহাই লাগে, আপনারা কেউ মানে চিকিৎসার জন্য বসে থাকবেন, এটি হচ্ছে, তাহলে আপনাদের যেখানেই যান, পৃথিবীর যেখানেই যান, আপনার যত ভালো চিকিৎসাই করেন, আপনার আউটকাম কিন্তু ভালো হবে না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার, আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দিয়েছেন। আমাদের দর্শকরা নিঃসন্দেহে অনেক উপকৃত হবে। ভবিষ্যতেও আপনাকে আমরা আমাদের স্টুডিওতে পাবো সেই প্রত্যাশা রাখছি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমাকেও আজকে আপনার
প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার মাধ্যমে, আপনাদের মাধ্যমে দর্শকদেরকেও ধন্যবাদ যারা আজকের প্রোগ্রামটি দেখছেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের স্টুডিওতে কথা বলছিলেন, আমাদের সাথে সংযুক্ত ছিলেন ডক্টর তৌসিফুর রহমান। উনি একজন ক্যান্সার এবং টিউমার বিশেষজ্ঞ। স্যার আছেন টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায়। নিঃসন্দেহে আপনারা উপকৃত হয়েছেন আজকের এই আলোচনা শুনে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, নারীদের জরায়ুর মুখে ক্যান্সার এ সম্পর্কিত কথাবার্তা আমাদের আলোচনায় উঠে এসেছে। কিভাবে আমরা এই রোগ থেকে মুক্ত থাকতে পারবো তার মূল কারণ হিসেবে স্যার আমাদের সচেতনতার কথায় বারবার জোর দিয়েছেন। আমরা এই রোগে আক্রান্ত হওয়ার সাথে সাথে যেখানে যে অবস্থায় থাকি, দ্রুততম সময়ের মধ্যে আমাদের চিকিৎসা শুরু করতে হবে। আর বিদেশ নয়, বাংলাদেশে এখন এই জাতীয় চিকিৎসা খুব সহজেই হচ্ছে এবং নিরাময়যোগ্য একটি রোগ। তাই আর হতাশা নয়, দুশ্চিন্তা নয়। এই চিকিৎসার জন্য আমরা দ্রুততম সময়ে বিশেষজ্ঞের শরণাপন্ন হব। তাহলেই কেবল আমরা সুস্থ সুন্দর জীবন পাবো। সকলের সুস্বাস্থ্য, সুন্দর জীবন প্রত্যাশা করে আমি আব্দুল গনি বিদ্যান আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। থাকুন ডক্টর টিভির সাথে। আল্লাহ হাফেজ।